উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে গণভোট অধ্যাদেশ অনুমোদন। গণভোটের প্রশ্নমালা জটিল থাকলে না ভোট পড়ার ঝুঁকি থাকবে, মন্তব্য সাইফুল হকের। রাজনীতিতে জড়িত কেউ হতে পারবেন না পর্যবেক্ষক, সংলাপে ইসি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে কমিশন এগিয়ে যেতে চায়, বললেন সিইসি। অতীতে ভুল ভ্রান্তি আমাদের অনেক হয়েছে, এটা হতে পারে, এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগুতে চাই। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া। কারাগারে থাকা অবস্থায় বিএনপি চেয়ারপারসনকে স্লো পয়জনিং করেছিল আওয়ামী লীগ, অভিযোগ বুলুর। ঘরে বসেই রিচার্জ করা যাবে মেট্রো পরিবহনের র্যাপিড ও এমআরটি কার্ড। রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে সেবা উদ্বোধন। বগুড়ায় বিছানায় 2 সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতেজ মায়ের ঝুলন্ত লাশ। রাজধানীর মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা। 2 মাস পর চট্টগ্রাম বন্দর থেকে ভুটানের প্রথম ট্রানজিট চালান ছাড় হচ্ছে আজ। সড়কপথে ভারত হয়ে পণ্য যাবে দেশটিতে। কলম্বোতে টি-20 বিশ্বকাপে 15 ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত পাকিস্তান। সূচির আগেই 2 দলের লড়াইয়ের তারিখ প্রকাশ। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে নিউজ 24 সংবাদে। সাথে আমি জান্নাতুল কুলি আছি। দেখছিলেন শিরোনাম। গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিমালা অধ্যাদেশ আকারে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আর এর আগে গত 20 নভেম্বর বৈঠকে গণভোট আইন অনুমোদন করে উপদেষ্টা পরিষদ জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবনাগুলোর বিষয়ে জনগণের মতামত নিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই গণভোটে আয়োজন আইনে প্রণয়ন করতে হবে। আর ওই সময় সরকারের পক্ষ থেকে জানানো হয় কয়েক কার্যদিবসের মধ্যেই গণভোট অধ্যাদেশ আকারে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। 'দর্শক, এই প্রসঙ্গে আরো বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী শাহনাজ ইয়াসমিন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। ইয়াসমিন, একটু জানাবেন গণভোট অধ্যাদেশ অনুমোদন নিয়ে বিস্তারিত কি তথ্য দর্শকদের জন্য আপনার কাছে আছে? 2024 সালের 8 আগস্ট যখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ গঠিত হয় এবং তারপর অক্টোবর মাসে 11টি সংস্কার কমিশন গঠিত হয় এবং ওই সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে একটি ঐক্যমত্য কমিশন গঠন করা হয়। ঐক্যমত্য কমিশন দীর্ঘদিন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের পর বৈঠক করে একটি সিদ্ধান্ত আসে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে যে গণভোট আয়োজন করা হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে হতে পারে। তো বিভিন্ন দল বিভিন্ন রকম মতামত দেওয়ার পর শেষ পর্যন্ত এমন সিদ্ধান্ত আসে যে যেদিন নির্বাচন হবে সেদিনই গণভোটের আয়োজন হবে এবং 20 নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে এই গণভোটের আইন করা হয় এবং নিয়ম অনুযায়ী, রেওয়াজ অনুযায়ী এবং আইন অনুযায়ী এই যেহেতু এখন সংসদ নেই সেহেতু অধ্যাদেশ আকারে এটি পাশ করতে হবে। যেহেতু সংসদ থাকলে সংসদে পাশ করা হতো, আজকে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক করা হয়েছে। 20 নভেম্বর যখন এই গণভোটের আইন পাশ করা হয় সেদিন আইন উপদেষ্টা জানিয়েছিলেন যে 3 বা 4 কার্য দিবসের ভিতরে এই গণভোটের অধ্যাদেশ আকারে জারি করা হবে এবং এটি আইন মন্ত্রণালয় করে থাকে। আজকে বিশেষ এই অধ্যাদেশে বিশেষ এই পরিষদে উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশ আকারে জারি হলো। এখন যেটা নিয়ম সেটা হলো যে আইন মন্ত্রণালয় থেকে একটি অধ্যাদেশ জারি করা হবে রাষ্ট্রপতির আদেশক্রমে এবং এরপর আমরা জানি যে এর মধ্যে নির্বাচন কমিশন কাজ শুরু করেছে গণভোট আয়োজনে এবং এই আজকে এই জন্যই বিশেষ এই উপদেষ্টা পরিষদের বৈঠকের মাধ্যমে এই যে অধ্যাদেশ পাশ করা হলো। এখন এটি এরপর যখন অধ্যাদেশটি জারি করা হবে আইন মন্ত্রণালয় থেকে এরপর পাঠানো হবে নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশন তখন গণভোট আয়োজনের জন্য কাজ শুরু করতে পারবে। এটা হলো স্বাভাবিক নিয়ম, অর্থাৎ যেদিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেদিন গণভোট হতে আর কোনো বাধা নাই, যেহেতু আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি অধ্যাদেশ আকারে পাশ হলো। রাজনৈতিক দলগুলোর যে চাওয়া ছিল, বিশেষ করে বিএনপির চাওয়া ছিল, এরপর তো জাতীয় পার্টি জামাত ইসলামী এটিতে অনেক এগ্রি করেছে যে নির্বাচনের দিনই
দিনই গণভোট আয়োজন করা হবে। অর্থাৎ আজকে অধ্যাদেশটি পাশ হওয়ার মধ্য দিয়ে এটি পুরোপুরি সিদ্ধান্ত হলো সরকারের পক্ষ থেকে যে জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হবে। যারা জনগণ ভোট দিবেন তারা নির্বাচনের আগে নিজেরা ভোট দেওয়ার আগে একটি গণভোট দিবেন এবং সেই গণভোটের বিভিন্ন প্রশ্নোত্তর পর্ব অধ্যাদেশ আকারে পাশ হয়েছে গত উপদেষ্টা পরিষদের বৈঠকে। গণভোটের প্রশ্নমালা জটিল থাকলে না ভোট পড়ার ঝুঁকি থাকবে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বলেন, গণভোটের অধ্যাদেশ নীতিমালায় কোনো অস্পষ্টতা থাকা উচিত হবে না। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সাইফুল হক আরও বলেন, গণভোটের 4 প্রশ্নের এক উত্তর জটিলতা তৈরি করবে, বরং এক প্রশ্নে গণভোট হওয়া উচিত। যদি গণভোটে না জয়যুক্ত হয় সংস্কারের পরিণতি তখন কি হবে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বন্দর লিজ দেয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নেই বলেও মন্তব্য করেন সাইফুল হক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক সংস্থাগুলোকে রাজনীতিতে জড়িয়ে না পড়ার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, পর্যবেক্ষকদের চোখ দুষ্ট হলে নির্বাচন সুষ্ঠু হবে না, আর তাই পর্যবেক্ষক সংস্থাগুলোর রিপোর্ট হতে হবে স্বচ্ছ। মঙ্গলবার সকালে পর্যবেক্ষক সংস্থার সাথে সংলাপে তিনি এসব কথা বলেন। অতীতের ভুল থেকে কমিশন শিক্ষা নেবে বলেও জানিয়েছেন তিনি। তফসিলের আগে নানা প্রস্তুতির বার্তা নিয়ে যাত্রা শুরু করেছে নির্বাচনী ট্রেন। ভোট সুষ্ঠু করতে বিভিন্ন অংশীজনের সাথে সংলাপ শুরু করেছে ইসি। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার শুরু হয় দেশি পর্যবেক্ষকদের সাথে সংলাপ। 81টি প্রতিষ্ঠানের সাথে দিনব্যাপী সংলাপ হয়। পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা বলেন, পোস্টাল ভোট নিয়ে আরও প্রচার দরকার। তারা বলেন, ডিজিটাল মাধ্যমে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়াতে পারে, তাই এসব নিয়ে সতর্ক থাকতে হবে। সংসদ ও গণভোট 2 ধরনের ভোট হবে, তাই কেন্দ্রে বুথ বাড়ানোর আহ্বান তাদের। ডিজিটাল অবজারভেশনের ব্যবস্থা রাখা উচিত এআই এর অপব্যবহার নিয়ে। গণভোট নিয়ে আলাদা প্রচারণা চালাতে হবে, নয়তো নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মত তাদের। পোস্টাল ভোটে একটা নতুন ইস্যু আসছে, তো এই পোস্টাল ভোট অবজারভেশন মানে ভোটিংটা অবজারভেশন কিভাবে করা হবে এটার ব্যাপারে ডিটেল আমাদের আরো পরিষ্কার করে আমাদের প্রশিক্ষণ করে যে কোনো ভাবে জানানো দরকার। মিস ইনফরমেশন হিসেবে আসে, ফেক নিউজ আসে বিভিন্ন ভাবে বিভিন্ন মিডিয়ায়, এটা মানুষ কিন্তু প্রভাবিত হয়। এবার বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে বলে জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। আপনারা নিশ্চিত থাকেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে 2026 সালে। নিশ্চিত থাকেন। এবং এই স্বচ্ছতার ব্যত্যয় যারা ঘটাবে তাদেরকে নির্বাচন কমিশন ন্যূনতম ছাড় দিবে না। সিসি বলেন, যারা নতুন পর্যবেক্ষক সংস্থা তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। পর্যবেক্ষকরা যেন কোনো রাজনীতির সঙ্গে জড়িত না থাকে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান তাদের। অতীতে ভুল ভ্রান্তি আমাদের অনেক হয়েছে, এটা হতে পারে, নানা কারণে হতে পারে। লেট আস ফরগেট অ্যাবাউট ইট, রাদার উই শুড টেক লেসন্স ফ্রম দ্য পাস্ট। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতে চাই। আপনারা যাদেরকে ইউটিলাইজ করবেন ফিল্ডে, ওরা যদি সঠিকভাবে দায়িত্বটা পালন না করে, আর এটা আপনাদের উপরে কিন্তু একটা ইউর ইমেজ উইল বি টার্নিশড, এবং এটা আমাদের কাছে ভুল মেসেজ আসবে আপনার ওরা যদি ঠিক মতো পারফর্ম না করে। এই জন্য এদেরকে গ্রুমিং করা কিন্তু আপনাদের দায়িত্ব। নির্বাচন কমিশন জানায়, ভুয়া পর্যবেক্ষক ধরতে পরিচয়পত্রে কিউআর কোড ব্যবহার করতে হবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দর্শক, নির্বাচন কমিশন থেকে এই প্রসঙ্গে সবশেষ তথ্য জানাতে সহকর্মী অন্তরা বিশ্বাস যোগ দেবেন। অন্তরা, একটু জানাবেন সংলাপে আর কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বিস্তারিত তথ্য আমাদেরকে একটু জানাবেন। সংলাপে আসলে পর্যবেক্ষক যারা আছেন তাদের পক্ষ থেকে বেশ কয়েকটি বিষয় আরও তুলে ধরা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে, যখন তারা পর্যবেক্ষণ করেন তখন অনেক সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে ফোন না দিয়ে পুলিশের পক্ষ থেকে ফোন দেওয়া হয়। তো যখন পুলিশের কাছ থেকে তাদের কাছে ফোন আসে তখন তারা আসলে বিব্রত হন। সুতরাং এই ফোনটি যেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়। কোনো ধরনের অসুবিধা হলে বা কোনো ধরনের নির্দেশনা নির্বাচনের সময় যদি জারি হয় বা তাদেরকে জানাতে চান কোনো ধরনের তথ্য, তাহলে যেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে ফোন দেওয়া হয়, এই আহ্বান তারা জানিয়েছেন। এছাড়াও আসলে তারা আরেকটি বিষয় জানিয়েছেন, সেটি হচ্ছে নির্বাচন সুষ্ঠু করার জন্য আসলে নির্বাচন কমিশনের যে দায়িত্ব রয়েছে সেটি যদি তারা সঠিকভাবে পালন না করেন তাহলে পর্যবেক্ষকরাও তাদের যে দায়িত্ব সেটি সঠিকভাবে অনেক সময় পালন করতে পারবে না। তার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেকেই যেখানে অনিয়ম হচ্ছে সেখানে আসলে প্রবেশ করতে পারেন না ওই কেন্দ্রগুলোতে, বা অনিয়মটা আসলে পুরোপুরি তারা দেখাতে পারেন না, তো এই বা নিজেরাও বুঝতে পারেন না বা অন্যদেরকে জানাতে পারেন না। তো সেই বিষয়ে আসলে নির্বাচন কমিশনের সহযোগিতা
চেয়েছেন। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিন্তু তাদের কাছ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে পর্যবেক্ষকরা হচ্ছে এই নির্বাচনের ক্ষেত্রে সিসি ক্যামেরা, সুতরাং এই সিসি ক্যামেরা যদি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন না করেন তাহলে আসলে কোথায় কি অনিয়ম হচ্ছে সেটি নির্বাচন কমিশনের পক্ষে একবারে পুরোপুরি জানা সম্ভব নয়। তো এরকম আসলে দুই পক্ষের কাছে সহযোগিতা চেয়েছেন। আর আপনি যেমনটি আসলে কিছুক্ষণ আগে শুনছিলেন যে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ তিনি আসলে বলছেন এবং সিইসির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এবার খুবই স্বচ্ছ একটি নির্বাচন দিতে চান এবং বাংলাদেশের ইতিহাসে এটি হবে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন এবং সেটির জন্যই আসলে তারা কাজ করছেন। কিন্তু তারপরেও তারা যেহেতু সকল জায়গায় সিসি ক্যামেরা দিতে পারছেন না, সকল অনিয়ম নির্বাচন কমিশনের পক্ষে যত লোকবল রয়েছে তাদের পক্ষে দেখা সম্ভব নয়, সুতরাং এই বিষয়ে যেন অন্যরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেই আহ্বান আসলে তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। জি, ধন্যবাদ আপনাকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। জানান, খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের কেবিনেই চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে আছেন তিনি। আর রোববার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে ভর্তি করা হয়। সোমবার সন্ধ্যায় মেডিকেল বোর্ডের একাধিক সদস্য জানান খালেদা জিয়ার নিউমোনিয়া হয়েছে, ট্রিটমেন্ট চলছে। নিউমোনিয়া ছাড়াও মাল্টি ডিজিজ জটিলতায় কিছুটা বেড়েছে। বয়সের কারণে চাইলেও সব চিকিৎসা একসঙ্গে নেওয়া যাচ্ছে না বলেও জানান চিকিৎসকরা। কারাগারে থাকা অবস্থায় বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করেছে শেখ হাসিনা সরকার, মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে এই কথা বলেন তিনি। আজকে বেগম জিয়া মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। এখানে ইকবাল বলেছেন স্লো পয়জনিং, ডাক্তাররা বলেছেন তাকে জেলখানায় স্লো পয়জনিং করেছেন, এই পিজিতে বা জেলখানায়। আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নয়, ঘরে বসেই রিচার্জ করা যাবে মেট্রো রেল এবং গণপরিবহনে যাতায়াতের র্যাপিড ও এমআরটি পাস কার্ড। বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এইসব কার্ডে টাকা রিচার্জ করা যাবে। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে এই সেবার উদ্বোধন করা হয়। প্রযুক্তির ছোঁয়ায় এবার আরো সহজ হলো নগরবাসীর যাতায়াত। বহুল প্রতীক্ষিত র্যাপিড পাস ও এমআরটি পাসের অনলাইন রিচার্জ সেবা অবশেষে চালু হলো। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে এই সেবা উদ্বোধন হলো যৌথ উদ্যোগে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। বিকাশ, নগদ, রকেট সহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা রিচার্জ করা যাবে, তবে প্রক্রিয়াটি সম্পন্ন করতে যাত্রীদের একটি বাড়তি ধাপ পার করতে হবে। কার্ডটিকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। আপনাদের রিচার্জ কার্ডে রিচার্জ হলে নিবন্ধিত যে আপনার মোবাইল নাম্বার, সেখানে একটা এসএমএস যাবে। আপনাদের যে নিশ্চিত হতে হবে যে আপনি চার্জ করার পরে, টাচ করার পরে এখানে একটা মেশিন আছে, এই পাশে একটা আছে। এরকম আমরা এই মেশিন দুটো রেখেছি এমন ভাবে টিকিট মেশিনগুলোর সাথে। অনলাইন রিচার্জের জন্য প্রথমে র্যাপিড পাসের ওয়েবসাইট বা অ্যাপে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এরপর স্টেশনে এসে টিকিট মেশিনের পাশে বসানো অ্যাড ভ্যালু মেশিন বা এভিএম এ কার্ডটি ট্যাপ করলেই ব্যালেন্স আপডেট হয়ে যাবে। যাত্রীদের সুবিধার্থে প্রতিটি স্টেশনে দুটি করে এভিএম মেশিন বসানো হয়েছে। আমরা এখানে ট্রাভেল করে তাদেরকে স্টেশনে এসে লাইন ধরে দাঁড়াতে হবে না, বাসা বসে করে ফেলতে পারবেন। এবং নেক্সট মান্থে আমরা ট্রাই করব একটা নতুন অ্যাপ্লিকেশন তৈরি করা, যেটাতে মানে সবার কাছে আমাদের এই স্মার্টফোনের ভিতর থেকে এটা করে ফেলা সম্ভব। কর্তৃপক্ষ জানিয়েছে রিচার্জে কোনো ভুল হলে 7 দিনের মধ্যে তা বাতিলের অনুরোধ করা যাবে। আর রিচার্জের 3 মাসের মধ্যেই এভিএম এ ট্যাপ করতে হবে কার্ডটি। এই ট্যাপ করার মধ্য দিয়ে কিন্তু আপনি করে নিতে পারলেন নিজের সেলফ রিচার্জ, নিজের এমআরটি পাস ও র্যাপিড পাসকে। দীর্ঘদিনের যে প্রতীক্ষা ছিল সাধারণ মানুষের যে ঘরে বসে তারা যদি রিচার্জ করতে পারেন, তা কিন্তু আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। এভাবেই দেশের প্রতিটি যাত্রা এবং প্রতিটি যাত্রার ধরনই সহজলভ্য হয়ে যাবে যাত্রীদের জন্য, সেটি প্রত্যাশা সাধারণ মানুষের। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভুটানের পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক কার্যক্রম বা ট্রায়াল রান বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর। দুপুরে চট্টগ্রাম বন্দর থেকে 15 টনের চালানটি খালাস হওয়ার
কথা রয়েছে। পরে বুড়িমারি স্থলবন্দর হয়ে ভারতের ভূখণ্ড ব্যবহার করে ভুটানে পৌঁছাবে সেটি। বুড়িমারি স্থল শুল্ক কমিশন সহকারী কমিশনার দেলওয়ার হোসেন জানিয়েছেন, চট্টগ্রাম বন্দর থেকে চালানটি যথাসময়ে খালাস হলে আগামী 2 দিনের মধ্যে তা বুড়িমারি স্থলবন্দরে পৌঁছাতে পারে। সেক্ষেত্রে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দ্রুত তা ভুটানে পাঠানোর ব্যবস্থা করবে স্থলবন্দর কর্তৃপক্ষ। লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে আমাদের সহকর্মী রবিউল হাসান আছেন, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রবিউল, এই যে ভুটানগামী পণ্য ট্রানজিট নিয়ে বুড়িমারি স্থলবন্দরের প্রস্তুতি কেমন দেখছেন, আমাদের যদি একটু জানাতেন। ধন্যবাদ কলি। আপনি যেমনটি বলছিলেন যে গত 5 তারিখে কিন্তু পণ্যবাহী থাইল্যান্ডগামী একটি মালামাল কিন্তু চট্টগ্রামে পৌঁছেছে। চট্টগ্রাম থেকে কিন্তু বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে কিন্তু বুড়িমারি স্থল বন্দর হয়ে কিন্তু ভুটানে যাওয়ার কথা রয়েছে। 15 টন মালামাল এবং কার্গো ট্রাক কিন্তু এখন পর্যন্ত রওনা করেনি, এমনটি আমাদেরকে বুড়িমারি স্থল বন্দর জানিয়েছে। তবে দুপুরের পর কিন্তু মালামাল বোঝাই কার্গোবাহী ট্রাক কিন্তু বুড়িমারি স্থল বন্দরে আগামীকাল সকালবেলা রওনা করলে কিন্তু তারা খুব দ্রুত বুড়িমারি স্থল বন্দর থেকে তারা ভুটানের উদ্দেশ্যে রওনা করার সে প্রস্তুতি গ্রহণ করেছেন। এদিকে কিন্তু বুড়িমারি স্থল বন্দরের যে নিরাপত্তা থেকে শুরু করে সবকিছুই কিন্তু ব্যবস্থা করা হয়েছে এবং আমরা এখানকার ব্যবসায়ীদের মধ্যে একটা উদ্দীপনা দেখা দিয়েছে। আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই, আপনার সাথে কথা বলতে চাই। ভুটানের সাথে বাংলাদেশের সম্পর্ক এবং বাংলাদেশের রাস্তা ব্যবহার করে যে মালামাল নিয়ে, তাতে বুড়িমারি স্থল বন্দর ব্যবসার কোনো লাভ হবে কিনা? অবশ্যই লাভ আছে আমাদের। যদি ভুটান আমাদের এই রাস্তা ব্যবহার করে তাহলে আমাদের লাভ হচ্ছে যে আমাদের এক হচ্ছে কর্মসংস্থান বাড়বে, 2 হচ্ছে আমাদের ব্যবসায়ীদের অনেক সুবিধা বাড়বে এবং এখানে অনেক কর্মসংস্থান হবে। এবং আমি জোরালো দাবি জানাচ্ছি ভুটান সরকার যেন আমাদের বাংলাদেশ সরকার যেন ভুটানকে এই ট্রানজিট রাস্তাটা ব্যবহার করতে দেয় এবং তাহলে আমাদের বুড়িমারি স্থলবন্দর অনেক উন্নত হবে এবং অনেক সুবিধা লাভ করতে পারবো। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন ব্যবসায়ী কিন্তু বলছিল যে বুড়িমারি স্থল বন্দর যদি ব্যবহার করা হয় তাহলে এখানকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ব্যবসায়ীরা কিন্তু লাভবানের একটা আশা প্রকাশ করছেন। আমার এদিকে পরীক্ষামূলক যে মালটি আসতেছে, তারা বলছে যে পরীক্ষা মাল সরাসরি যাতে চালু হয়, এমনটি বুড়িমারি স্থল বন্দরের বিভিন্ন ব্যবসায়ী কিন্তু দাবি করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। জি, ধন্যবাদ আপনাকে রবিউল। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব মন্তব্য করেছেন তিনি। এই যে আনন্দমুখর পরিবেশ, সেই পরিবেশ বিঘ্ন হওয়ার মতো আমি এখন পর্যন্ত কোনো নিদর্শন দেখছি না, বা কোনো উপাদান যে ভেসে উঠেছে সমাজের মধ্যে সেটাও দেখছি না। বরং একটি অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ নির্বাচন রমজানের আগেই অনুষ্ঠিত হবে, যেটির অঙ্গীকার সরকার করেছেন এবং সেখানে প্রত্যেকটি ভোটার এবং রাজনৈতিক দল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন, এ আমার দৃঢ় বিশ্বাস। জুলাই আন্দোলন দমনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে 8 ডিসেম্বর। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর মির্জানুর ইসলাম। সূচনা বক্তব্যে এই মামলা কুষ্টিয়ায় 6 জনের হত্যায় নির্দেশদাতা হিসেবে তাদের জড়িত থাকার পটভূমি তুলে ধরা হয়। আর এই মামলায় মোট সাক্ষী 38 জন। চলতি বছরের 2 নভেম্বর হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। 30 তারিখে আরও একটা মামলার ওপেনিং স্টেটমেন্ট আছে। কাজেই এই সপ্তাহে বা আগামী সপ্তাহের মধ্যে আমরা এই মামলাটা সাক্ষ্য প্রমাণ উপস্থাপন না করে পরের সপ্তাহে আমরা উপস্থাপন করব। এই বিবেচনায় আগামী 8ই ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে। আবারও নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটল রাজধানীর মোহাম্মদপুরে। টাকা লেনদেন নিয়ে বিরোধ থেকে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। জানিয়েছে কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বাবু নামের ওই যুবককে হত্যা করে। এই সময় আহত হন তার বাবা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় এভাবেই কয়েকজন যুবক চাপাতে দিয়ে কুপিয়ে হত্যা করে বেলাল হোসেন বাবুকে। এর আগে তার বাবাকেও কোপায় তারা। বাধা দিতে আসলে বাবুকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পুরো ঘটনা ধরা পড়ে সিসিটিভির ক্যামেরায়। নিহতের পরিবার জানায় টাকার লেনদেন নিয়ে এই হত্যাকাণ্ড। জড়িতরা সবাই মোহাম্মদপুরের বাসিন্দা বলে জানায় নিহতের ফুপু। ভাই ডাকছে, বাবুরে আমার মায়ের লেলো বাচ্চা, আমারে বাচ্চা ভাই ডাক দিছে, আমার বাচ্চা যা সারতার ভাই রানী একটা কূপ দিছে ভাই, এই দিয়েছে চাপাতি দিয়ে এই মনে করেন তার ঘরের এই রগের মাংস উঠে জড়িত। ওই যে বললাম এই সবুজ, রাজীব, তারপর মোহন, তারপরে আর কি জানি রুবেল, অগো গ্যাং আছে। এটা সবুজটা দললে আর সুজনটা দললে পাইবেন। নাডা সুজন। ঢাকা উদ্যানের ডি ব্লকের ৩ নম্বর সড়কের বাসার সামনে বাবুকে চাপাতে দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বাবুকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে দোষীদের গ্রেফতারে চেষ্টা চলছে। এখানে 8:30টার দিকে এই ঘটনাটি ঘটে, যেখানে বাবু নামের একজন ঘটনাস্থলে ইনজুর্ড হয় সিভিয়ারলি এবং তার বাবাও এখানে ইনজুর্ড হয়। এরপরে হাসপাতালে নেয়ার পরে বাবু মারা যায়। বাবুর বয়স আনুমানিক 25, তার বাবা এখন মেডিকেলে ভর্তি আছে। তো আমরা কিছু আসামির নাম পেয়েছি, তো তাদেরকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান রয়েছে। এই ঘটনায় রাতেই হত্যা মামলা দায়ের করা হয়েছে মোহাম্মদপুর থানায়। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। এবারে জেরুসালেম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক দৃঢ়। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়া 5 আসনে বইছে নির্বাচনী হাওয়া। ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন মাদক চোরাচালান বন্ধ সহ নানা উন্নয়নের প্রতিশ্রুতি। দেশ পরিবর্তনের অঙ্গীকার নিয়ে স্বপ্নের বার্তা দিচ্ছেন কেউ কেউ। তবে সুখে দুঃখে সবসময় পাশে থাকবেন এমন কাউকে নির্বাচিত করতে চায় ভোটাররা। HM মহিউদ্দিন পাঠনের তথ্যচিত্রে টেস্ট রিপোর্ট। সীমান্তবর্তী এলাকা গোমতী নদীর উত্তরাঞ্চল বুড়িচং ব্রাহ্মণপাড়া নিয়ে গঠিত কুমিল্লা 5 সংসদীয় আসনে বইছে নির্বাচনী হাওয়া। আসনটি দীর্ঘ সময় আওয়ামী লীগের রাজত্বে থাকায় সাধারণ মানুষের দোরগোড়ায় দলীয় কার্যক্রম নিয়ে পৌঁছাতে পারেনি বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল। তবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা এখন আলোচনার শীর্ষে। ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী সমর্থকেরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। ভোটারদের দাবি 2 উপজেলা ভেদ করে জেলা শহরে যাওয়ার যোগাযোগের মাধ্যম, গুরুত্বপূর্ণ 3টি সড়কের বেহাল অবস্থা, সংস্কার না হয় বাড়ছে ভোগান্তি। নির্বাচিত যেই হোক সড়ক উন্নয়ন সহ জীবনযাত্রার নিরাপত্তা চান তারা। জামাতের হোক আর বিএনপির হোক আর যে কোনো একটা ভালো চাই আমরা। আমাদের দাবি হইলো যে উন্নয়নের কাজে যেন মনোযোগ দেয়। শিক্ষার মান উন্নয়ন, মাদকের ব্যবহার বন্ধ, কর্মসংস্থান বৃদ্ধি সহ চাঁদাবাজি ও আধিপত্য থেকে নিরাপত্তার দাবি স্থানীয়দের। আমাদের শিক্ষা, আমাদের নিরাপত্তা, আমরা যাতে রাস্তাঘাটে ভালোভাবে চলাফেরা করতে পারি, এটাই চাই। রাস্তাঘাট মেরামত, তারপরে আমাদের চাঁদাবাজি, রাহাজানি, হত্যা যাতে ব্যবসা বাণিজ্য যাতে সুশৃঙ্খলভাবে চলতে পারে, তারা এদিকে দৃষ্টি নজর দিবে। বিএনপি ক্ষমতায় গেলে সব সমস্যার সমাধান করার অঙ্গীকার বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিমউদ্দিনের। এই জনপদে আমি যদি নির্বাচিত হই, আমার প্রথম কাজটি হবে মাদকের বেলায় জিরো টলারেন্স থাকবে। আমাদের ইন্টারনাল যে রোডগুলো যেগুলো আছে আমরা সেগুলো ইনশাআল্লাহ আমরা প্রয়োগ করে দেব। মাদক শিক্ষা ও তরুণদের সাথে নিয়ে এলাকার পরিবর্তন করতে চায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডক্টর মোবারক হোসাইন। আমরা সবাই মিলে আমরা যেন এটাকে ভূমিকা রাখি, তাইলে আমাদের তরুণ সমাজ বাঁচবে। আর তরুণরা যদি সুস্থ সুন্দরভাবে গড়ে ওঠে, তাইলে আমরা একটি সুন্দর এলাকা হিসেবে করতে পারবো।
তবে জনগণের জন্য কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নিতে চায় ভোটাররা। 2 উপজেলায় মোট ভোটার সংখ্যা প্রায় 4.5 লাখ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজুকের প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে শেখ রেহানা সহ 17 জনের বিরুদ্ধে করা মামলার রায় আগামী 1 ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ঢাকার 4র্থ বিশেষ জজ আদালত এই তারিখ ঘোষণা করেন। শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পলাতক থাকায় তাদের পক্ষ থেকে স্টেট ডিফেন্স বা রাষ্ট্রীয় অর্থায়নে আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি। পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে অবৈধভাবে প্লট নেয়ার অভিযোগে মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। খেলাপি ঋণ গ্রহীতাদের জন্য নীতি সহায়তার পরিধি আরও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ব্যবসা এবং আর্থিক কাঠামো পুনর্গঠনের অনুমোদন করে এই ছাড় দেওয়া হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি এবং নীতি বিভাগ থেকে এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে 30 নভেম্বর পর্যন্ত খেলাপি থাকা ঋণ সর্বোচ্চ 10 বছর মেয়াদে পুনঃতফসিল করা যাবে, যেখানে সর্বোচ্চ 2 বছরের গ্রেড পিরিয়ড রাখার সুযোগ থাকবে। অশ্রেণীকৃত মেয়াদী ঋণের ক্ষেত্রেও ছাড় বাড়ানো হয়েছে। এসব ঋণ আরও 2 বছর বাড়িয়ে পুনর্গঠন করা যাবে। দুয়ারে করা নাড়ছে আইসিসি টি20 বিশ্বকাপ। আগামী বছর হতে যাওয়া এই টুর্নামেন্টের চূড়ান্ত সূচি প্রকাশ আগেই জানা গেল ভারত পাকিস্তান ম্যাচের দিনক্ষণ। আসন্ন টি20 বিশ্বকাপে 2 চির প্রতিদ্বন্দ্বী 15 ফেব্রুয়ারিতে মুখোমুখি হবে কলম্বোতে। ভারতের এই তৃতীয় গ্রুপ ম্যাচ হবে আর প্রেমাদাসা স্টেডিয়ামে। জানা গেছে ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে পড়েছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস এবং নামিবিয়া। আর এই ছিল নিউজ 24 সংবাদের আপডেট। আরও খবর, সংবাদ বিশ্লেষণ করতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে সাথে থাকবার জন্য।